জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। আমি তোমাদের বলেছি যে সিলেবাস ভিত্তিক সম্পূর্ণ ক্লাস নেব এবং তার সঙ্গে আমি প্র্যাকটিক্যাল ক্লাস এবং কোশ্চেন প্র্যাকটিসও করাবো। আজকে আমাদের নদীর মধ্য নিম্নগতিতে যে সৃষ্ট ভূমিরূপ হয় সেই ভূমিরূপগুলো চিত্রসহ আলোচনা এবং ব্যাখ্যা করব। আমরা নদীর উচ্চগতিতে কি কি ভূমিরূপ তৈরি হয় সেটা পড়ে এসেছি। আজকে আমাদের বিষয় নিম্নগতি এবং মধ্যগতিতে কি কি ভূমিরূপ তৈরি হয়। এখানে নিম্নগতি বা মধ্যগতি নদীর একটা বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। সেই বৈশিষ্ট্য কি? এই মধ্য এবং নিম্নগতিতে নদীর বৈশিষ্ট্য বলতে বোঝায় যে এইখানে নদীর গতিবেগ হঠাৎ করে কমে যায়। নদীর গতিবেগ হঠাৎ কমে যায়। গতিবেগ কমার সঙ্গে সঙ্গে নদীর বোঝার বহন ক্ষমতা হ্রাস পায়, অর্থাৎ নদী বেশি কিছু বহন করতে পারে না। এর জন্য নদীর সঞ্চয় কার্য বেড়ে যায় এবং ক্ষয় এবং বহন কার্য করার শক্তি কমে যায়। তাই আমরা বেশিরভাগই দেখি যে নদীর মধ্য নিম্নগতিতে যে সৃষ্ট ভূমিরূপ হয় সেই সবগুলোই কি হয়, যে বেশিরভাগই সঞ্চয় কার্যের ফলেই ভূমিরূপ হয়। ঠিক আছে, এখানে নদী কি হয়, এখানে নদীর গতিবেগ কমে যাওয়ায় নদী অল্প বাধাতেই এঁকে বেঁকে প্রবাহিত হয়। অল্প বাধাতেই এঁকে বেঁকে প্রবাহিত হয়। নদী সবসময় সোজা যেতে চায়, কিন্তু সামনে বাধা এলেই নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। ঠিক আছে, আর নদীর যে সঞ্চয় কাজটা সেটা ধীরে ধীরে বাড়তে থাকে, সামান্য ক্ষয় কাজ করে। বোঝা গেছে? এর জন্য নদীর যে সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ তৈরি হয় সেই ভূমিরূপগুলো কি কি হবে? নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বেশিরভাগই সঞ্চয় কার্যের ফলে তৈরি হয়, কিন্তু এই সঞ্চয় কার্য তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা ক্ষয় কার্যও করে। আমরা নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের প্রথমে পড়ব, 1 নম্বরে পড়ব আমরা পলল শঙ্কু ও পলল ব্যাজনী। এটাকে বলা হয় অ্যালুভিয়াল ফ্যান অ্যান্ড অ্যালুভিয়াল কোন। অ্যালুভিয়াল কোন অ্যান্ড অ্যালুভিয়াল ফ্যান। 2 নম্বর ভূমিরূপ আমরা পড়ব নদীর আঁকাবাঁকা গতিপথ। নদীর আঁকাবাঁকা গতিপথ, যাকে ইংরেজিতে বলে মিয়েন্ডার। এই মিয়েন্ডার শব্দটা এসছে তুরস্কের মিয়েন্ড্রস নদী থেকে। 3 নম্বর ভূমিরূপ পড়ব আমরা খারাপাড় ও ঢালুপাড়, যেটাকে ইংরেজিতে বলা হয় রিভার ক্লিফ অ্যান্ড স্লিভ অফ স্লোপ। 4 নম্বর ভূমিরূপ পড়ব অশুক্রাকৃতি হ্রদ। অশুক্রাকৃতি হ্রদ
এটাকে ইংরেজিতে বলা হয় অক্সব্লো লেক। 5 নম্বর ভূমিরূপ পড়ব আমরা প্লাবনভূমি। প্লাবনভূমি যাকে ইংরেজিতে বলা হয় ফ্ল্যাট প্লেন। 6 নম্বর ভূমিরূপ পড়ব নদীর স্বাভাবিক বাঁধ। নদীর স্বাভাবিক বাঁধ যাকে বলা হয় লিভি। আর 7 নম্বর ভূমিরূপ পড়ব খাড়ি, যাকে ইংরেজিতে বলা হয় এস্টুয়ারি। যে নদীতে বদ্বীপ তৈরি হয় না সেখানেই খাড়ি তৈরি হয়। আর লাস্ট 8 নম্বর ভূমিরূপ পড়ব আমরা বদ্বীপ, যাকে ইংরেজিতে বলা হয় ডেল্টা। এবার প্রত্যেকটা ভূমিরূপ এক এক করে আলোচনা করব। আমাদের প্রথম ভূমিরূপ হলো পলল শঙ্কু, পলল ব্যাজনী। পলল শঙ্কু ও পলল ব্যাজনী। অ্যালুভিয়াল কোন অ্যান্ড অ্যালুভিয়াল ফ্যান। এটা কখন তৈরি হয়? নদী পার্বত্য ঢাল অতিক্রম করে, নদী মনে রাখবে পার্বত্য ঢাল অতিক্রম করে যখন হঠাৎ করে সমভূমিতে প্রবেশ করে তখন নদীবাহিত যা ছিল সবগুলো পর্বতের পাদদেশে জমা করে। ঠিক আছে, এটাকেই বলা হয় কি পলল শঙ্কু। আমি ছবি দেখাচ্ছি, বুঝতে পারবে। দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে নদী, এই যে এইটা একটা নদী পার্বত্য ঢাল অতিক্রম করে হঠাৎ করে সমভূমিতে প্রবেশ করে। এই যে এটা পার্বত্য ঢাল, এই পার্বত্য ঢাল অতিক্রম করে নদী হঠাৎ করে সমভূমিতে প্রবেশ করেছে। এই পার্বত্য ঢাল অতিক্রম করে সমভূমিতে প্রবেশ করার জন্য নদীতে যা পদার্থ ছিল সব কি করেছে, এই যে এই বরাবর চারপাশে জমা করে দিয়েছে। এইটাকে বলা হয় অ্যালুভিয়াল কোন। অ্যালুভিয়াল কোন। ঠিক আছে, এখানে কি একটা মৃদু ঢালু সমভূমি তৈরি করেছে, মৃদু ঢালু সমভূমি তৈরি করেছে। এটাকে বলা হয় কি অ্যালুভিয়াল কোন। আর এটা একটা পাখার মতো দেখতে লাগে বলে এটাকে কি বলা হয় পলল ব্যাজনী বা অ্যালুভিয়াল ফ্যান। ঠিক আছে, তাই এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা, এটা টোটালটা একটা অ্যালুভিয়াল কোন। নদী পার্বত্য ঢাল অতিক্রম করে এখানে জমা করেছে, একটা মৃদু ঢালু সমভূমি তৈরি করেছে। এই সমভূমিটা দূর থেকে দেখে মনে হচ্ছে যে একটা হাত পাখার মতো, তাই এইটাকেই বলা হয় কি পলল শঙ্কু এবং পলল ব্যাজনী। হাত পাখার মতো দেখতে বলে একে বলা হয় অ্যালুভিয়াল ফ্যান, আর মৃদু ঢালু সমভূমি তৈরি করেছে একে বলা হয় পলল শঙ্কু। ঠিক আছে, কেন হলো? 1 নম্বর কারণ হলো নদীর বহন ক্ষমতা কমে যাওয়ার জন্য। ঠিক আছে, বহন ক্ষমতা কমে যাওয়ার জন্য নদীর সঞ্চয় বেড়ে গেছে, সঞ্চয় বেড়ে গেছে। সেই কারণে এইগুলো কি হয়ে গেল, নদীর দুই সাইডে জমা হয়ে গেল। নদী যেখানে এলো সেখানে কি বরাবর ছড়িয়ে দিল, চারপাশে ছড়িয়ে দিল। ঠিক আছে, এই যে এখানে পলল ব্যাজনী তৈরি হওয়ার এই কটাই হলো নিয়ন্ত্রক। ঠিক আছে, এইগুলোই হলো নিয়ন্ত্রক। আকস্মিকভাবে যদি বন্যা হয়ে যায় কোথায় কোথায় তৈরি হতে পারে, তাহলে নদীর সঞ্চয় বেড়ে গেছে, নদীর বহন ক্ষমতা কমে গেছে। তার কারণ কি, এই দুটো হয়ে গেছে তার কারণ নদীর গতিবেগ কমে গেছে। হঠাৎ নদীর ঢাল কমে যাওয়ার জন্য। ঠিক আছে, নদী মনে রাখবে নদী পার্বত্য প্রবাহ অতিক্রম করে হঠাৎ করে যখন সমভূমিতে প্রবেশ করে তখন নদী বাহিত যত পদার্থ ছিল সেইগুলো এরকম ছড়িয়ে যায়
নদীর সম্মুখভাগে ছড়িয়ে যায়, এটাকেই বলা হয় কি? এটাকেই বলা হয় পলল শঙ্কু এবং পলল বেজনী। এবার পলল বেজনী সৃষ্টি হওয়ার পরিবেশ কি আছে? পলল বেজনী সৃষ্টি হওয়ার পরিবেশ কি আছে সেটা সম্পর্কে জেনে নাও। সৃষ্টির পরিবেশ, সৃষ্টির পরিবেশ কি? এখানে সৃষ্টি হয় পলল বেজনী কোথায় তৈরি হতে পারে? পর্বতের পাদদেশে, নদী বিধৌত এলাকায়, হঠাৎ ঢাল কমে গেলে নদীর শক্তি হ্রাস পায়, যা এনেছিল সবকিছু ছড়িয়ে দেয়। আর নদী এখানে কি হবে? যে বিনুনি রূপী নদী নকশা মতো প্রবাহিত হবে। ঠিক আছে, মনে রাখবে বিনুনি রূপী নদী নকশা আমি আগে পড়িয়ে দিয়েছি। 2 নম্বর পরিবেশ হতে পারে শুষ্ক মরু প্রদেশের বাজাদা এলাকায়, শুষ্ক মরুপ্রদেশে বাজাদা এলাকায় প্লায়াতে যখন কোনো একটা নদী এসে, ক্ষণস্থায়ী নদী এসে মিশবে, তার আগে পেডিমেন্টের মধ্য দিয়ে আসার সময় নদী হঠাৎ করে ঢাল কমে যাবে। ঠিক আছে, অর্থাৎ মনে রাখবে আমি বাজাদা বলতে কি বোঝায় পড়াবো। এইখানে শুধু এইটুকুই মনে রাখবে যে শুষ্ক মরুপ্রদেশে বাজাদা এলাকায়, বাজাদা কোথায় তৈরি হয়? পেডিমেন্ট এবং প্লায়ার মাঝামাঝি অংশকে বলা হয় বাজাদা। ঠিক আছে, এইটা একটা ইনসেলবার্জ অঞ্চল। এই ইনসেলবার্জ অঞ্চল থেকে ছোট ছোট নদী এসে প্রবাহিত হয়। এটা হলো বাজাদা, এটা হলো প্লায়া। এটা হলো একটা মরুভূমি অঞ্চলের অংশ। এইখানে কি হয়? এইখানে এটা হলো ইনসেলবার্জ, একটা উঁচু জায়গা। এটা হলো পেডিমেন্ট, এটা হলো বাজাদা, আর এটা হলো প্লায়া। এই যে পেডিমেন্ট থেকে আগত যে নদী আছে, এই যে বাজাদা এসে সমস্ত কিছু ঢাল পেডিমেন্ট বরাবর, অর্থাৎ পর্বতের উঁচু অংশ থেকে পেডিমেন্ট দিয়ে নদী আসার পর বাজাদায় যখন প্রবেশ করবে, তখন এই শুষ্ক মরু অঞ্চলে এই আমাদের পলল শঙ্কু তৈরি হতে পারে। আর 3 নম্বর পরিবেশ মনে রাখবে উচ্চ অক্ষাংশ বা পার্বত্য এলাকা। এখানে কি হয়? কোনো একটা জায়গায় যখন উচ্চ পার্বত্য অঞ্চলে, এটা একটা উঁচু পার্বত্য অঞ্চল, এই উঁচু পার্বত্য অঞ্চলে যখন বরফ গলে যাবে, এটা হলো হিমরেখা। যার উপরে বরফ জমে থাকে, যার নিচে বরফ গলে যায়, তাকে বলা হয় হিমরেখা। এই হিমরেখার নিচে যখন নদী এসে, অর্থাৎ বরফের নদী এসে যখন গলে যাবে, সেই বরফের নদী দ্বারা আগত সমস্ত পদার্থগুলো কি করবে? এরকম করে শঙ্কুর আকারে জমা করতে পারে, যেটাকে বলা হয় বহির্বিধৌত সমভূমি বলি আমরা। ঠিক আছে, এরকম করে পলল শঙ্কু তৈরি করতে পারে। ঠিক আছে, এই কটা হলো পরিবেশ। এরপরে আমরা আরেকটা ভূমিরূপ আছে আমাদের, কি ভূমিরূপ? এরপরে আসবে নদীর আঁকাবাঁকা গতিপথ। নদীর আঁকাবাঁকা গতিপথ আমরা জানবো এরপরে। 2 নম্বর ভূমিরূপ হলো নদীর আঁকাবাঁকা গতিপথ, ইংরেজিতে বলা হয় মিয়েন্ডার। মিয়েন্ডার যে শব্দটা, সেটা এসছে তুরস্কের মিয়েন্ড্রস নদী থেকে। মিয়েন্ডার শব্দটি তুরস্কের মিয়েন্ড্রস নদী থেকে এসেছে, কারণ এই মিয়েন্ড্রস নদী অনেকটা এঁকে বেঁকে প্রবাহিত হয়, তাই নদীর এই আঁকাবাঁকা গতিপথ যদি হয়, সেইটাকেই বলা হচ্ছে কি?
মিয়েন্ডার। ঠিক আছে, এখানে আমাদের যে মিয়েন্ডার তৈরি হওয়ার মেন কারণে কি, যে মধ্য এবং নিম্ন গতিতে কি হয়, মধ্য এবং নিম্ন গতিতে নদীর গতি কমে যাওয়ায় প্রবাহ পথে কি হয়, প্রবাহ পথে কোনো শক্ত কঠিন শিলা এলে, কোনো শক্ত বা কঠিন শিলা এলে নদী কি করে, নদী সেই অংশটি এড়িয়ে প্রবাহিত হয়, যার জন্য নদীর আঁকাবাঁকা গতিপথ তৈরি হয়। আঁকাবাঁকা গতিপথ তৈরি হয়, ঠিক আছে, যার জন্য নদীর আঁকাবাঁকা গতিপথ তৈরি হয়। নদীর আঁকাবাঁকা গতিপথ ধীরে ধীরে বাড়তে বাড়তে, দেখো এখানে নদীর আঁকাবাঁকা গতিপথ ধীরে ধীরে বাড়তে বাড়তে সেটা পরবর্তীকালে অশুক্রাকৃতি হ্রদও তৈরি করে। ঠিক আছে, এখানে কি হয়, নদী পার্শ্ব ক্ষয় করে কিছুটা, আবার সঞ্চয়ের মাধ্যমে কি করে, এগিয়ে চলে। ঠিক আছে, এড়িয়ে প্রবাহিত হয় কিছুটা, এখানে কি করে, কিছুটা পার্শ্ব ক্ষয় করে, কিছুটা সঞ্চয় করে এগিয়ে চলে। ঠিক আছে, এই নদীর আঁকাবাঁকা গতিপথের সঙ্গেই আমরা আর একটা ভূমিরূপ যেটা আছে, যে খারাপাড় ঢালুপাড়, সেইটা আলোচনা করবে এখনই। ঠিক আছে, এর সঙ্গেই রিলেটেড, তাই এটা একসঙ্গেই করব। নদীর খারাপাড় ও ঢালুপাড়, এর ইংরেজি হলো রিভার ক্লিফ অ্যান্ড স্লিপ অফ স্লোপ। এটা হলো নদীর খারাপাড় ও ঢালুপাড়। এই খারাপাড় এবং ঢালুপাড় কি করে তৈরি হয়, দেখো এখানে নদীর খারাপাড় এবং ঢালুপাড়ের সঞ্চয় বলতে কি বোঝায়, নদী নিম্ন গতিতে বললাম এঁকে বেঁকে প্রবাহিত হয়, যেখানে কঠিন শিলা পাবে সেখানে এঁকে বেঁকে প্রবাহিত হবে। ঠিক আছে, যেখানে কঠিন শিলা পাবে সেখানে এঁকে বেঁকে প্রবাহিত হবে। এবার নদীর এই খারাপাড় ঢালুপাড় তৈরি হওয়ার কারণই হলো যে নদী যখন এঁকে বেঁকে প্রবাহিত হয় তখন নদীর এক সাইডে ভীষণভাবে ধাক্কা লাগে জলের স্রোত। ঠিক আছে, ভীষণভাবে ধাক্কা লাগে। দেখো তীর আমি দিলাম, তীরের মাথাগুলো যে অংশ বরাবর, অর্থাৎ এই যে এই জায়গা বরাবর, এই যে নীল কালারের যে জায়গা বরাবর, এই বরাবর নদী ভীষণভাবে ক্ষয় করছে, তাই এই জায়গায় খারাপাড় চালু তৈরি হলো, এই জায়গাটায় তৈরি হলো খারাপাড়। ঠিক আছে, এই জায়গায় নদী খারাপাড় তৈরি হলো। আর ঠিক অপোজিট অংশে কি হলো, এই যে এই বরাবর ক্ষয়জাত পদার্থগুলো জমছে। ঠিক আছে, এই বরাবর ক্ষয়জাত পদার্থগুলো জমছে, নদীর ক্ষয় করা জিনিসগুলো, তাই এটা তৈরি হচ্ছে ঢালুপাড়। আর যেখানে নদীর জলের স্রোত আঘাত লাগছে সেইখানে ক্ষয়প্রাপ্ত হচ্ছে ভূমিভাগ, নদীর দুই পাশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তাই এটা হয়ে গেছে ঢালুপাড়। এটা হয়ে গেছে ঢালুপাড়, যেটাকে বলা হয় নদীর উত্তল পাড়। অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন দেবে যে নদীর উত্তল পাড়ে কি পাড় তৈরি হয়, ঢালুপাড়। আর এটা হলো নদীর অবতল পাড়, এটা হলো অবতল পাড়, আর যেটাকে বলা হয় খারাপাড়। এখানে ঢালটা কি অনেকটা খাড়া হয়েছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে ভূমিভাগ। ঠিক আছে, বেশ, এটা হবে খারাপাড়। এই যে এই জায়গাটায় এরকম খারাপাড় তৈরি হবে। খারাপাড় কোথায় তৈরি হয়, খারাপাড় তৈরি হয় অবতল পাড়ে। ঠিক আছে, এটা হলো উত্তলের ইংরেজি হলো কনভেক্স,
কনভেক্স এরিয়াতে হয় ঢালু পাড়, জেন্টাল স্লোপ। আর এটা হলো কনকেভ স্লোপে কি তৈরি হবে, স্টিপ স্লোপ। কনকেভ পার্টে তৈরি হবে স্টিপ স্লোপ। ঠিক আছে, এইখানে আমি ছবিতে দেখাচ্ছি, দেখো যে ঢালু পাড়ের ইংরেজি আমি লিখিয়ে দিয়েছি। এই যে এখানে ঢালু পাড়কে বলা হয় স্লিপ অফ স্লোপ, আর খাড়া পাড়কে বলা হয় রিভার ক্লিপ। তাহলে রিভার ক্লিপ কোথায় তৈরি হলো, রিভার ক্লিপ এইখানে তৈরি হলো, রিভার ক্লিপ মানে খাড়া পাড় তৈরি হলো। আর এইখানে তৈরি হলো কি, এই জায়গায় তৈরি হলো রিভার অফ স্লিপ, রিভার স্লিপ অফ স্লোপ, স্লিপ অফ স্লোপ। ঠিক আছে, এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা হয়েছে কি খাড়া পাড়, খাড়া পাড় তৈরি হয়েছে। আর এই জায়গাটা তৈরি হয়েছে কি ঢালু পাড়, এই যে এই জায়গাটায় তৈরি হয়েছে ঢালু পাড়। ঠিক আছে, আর এইখানে আর একটা ছবি দিয়েছি, দেখো এই যে এই বরাবর কি হয়েছে, নদী অনেকটা ঢালুভাবে জমা হয়েছে পদার্থগুলো, এইরকম পদার্থগুলো যে জমেছে ঢালুভাবে জমেছে, কারণ এই দিকে সঞ্চয় হচ্ছে। নদী কি করে, নদী এই বরাবর এসে, যে এই বরাবর এসে ধাক্কা লাগে কোন দিকে, এই দিকে, তারপরে আবার এই দিকে ধাক্কা লাগে, আর তার অপোজিট সাইডে কি হয়, সঞ্চয় হয়। তেমনি এখানেও রিভার এসে এখানে ধাক্কা লেগেছিল, আর এইদিকে সঞ্চয় হয়েছে, এই বরাবর সঞ্চয় হয়েছে। ঠিক আছে, এটা হলো রিভার ক্লিফ, আর এটা হলো স্লিপ অফ স্লোপ, এই পার্টটা। ঠিক আছে, যেখানে কনকেভ সেখানে হবে রিভার ক্লিফ, আর যেখানে কনভেক্স সেখানে হবে স্লিপ অফ স্লোপ। পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, মনে রাখবে। ঠিক আছে, আর এখানে যে ঢালু পাড়ে যে সঞ্চয় হচ্ছে, ঢালু পরে এই যে সঞ্চয় হচ্ছে না, এই যে স্যান্ডগুলো যে জমা হচ্ছে, এই যে এইখানে যে মেটেরিয়ালগুলো জমা হলো, এগুলোকে কি বলবো, এগুলোকে বলবো বিন্দু বার। বিন্দু বারকে বলা হয় পয়েন্ট বার। এগুলো হবে কি বিন্দু বার, যেগুলো যেগুলো ঢালু পাড়ে জমা হলো, পদার্থগুলো সঞ্চয় হয়ে, তাকে বলা হয় বিন্দু বার। ঠিক আছে, বিন্দু বার কাকে বলে বোঝা গেল। ঢালু পাড়ের সঞ্চয়কে কি বলা হয়, বিন্দু বার বা পয়েন্ট বার। পয়েন্ট বারও বলা হয়, পয়েন্ট বার। ঠিক আছে, এই যে এখানে জমেছে, এই যে এটা কি পয়েন্ট বার, এটা হবে পয়েন্ট বার। ঠিক আছে, বেশ, এটা হয়ে গেল। এরপরে অশুক্রাকৃতি হ্রদ কি করে তৈরি হবে, দেখো কন্টিনিউয়াস যখন ক্ষয় হবে, কন্টিনিউয়াস যখন ক্ষয় হবে, তখন অশুক্রাকৃতি হ্রদটা পয়েন্ট করে নিয়ে আগে, এটা কত নম্বর ভূমিরূপ, 4 নম্বর, 4 নম্বর ভূমিরূপ হবে অশুক্রাকৃতি হ্রদ। প্রাকৃতি হ্রদ, এই অশুক্রাকৃতি হ্রদ কি করে তৈরি হয়, দেখো নদী যখন এঁকে বেঁকে প্রবাহিত হয়, নদীর এক সাইডে কন্টিনিউ কি হয়, ক্ষয় পেতে থাকে। এই যে এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে নদী আঁকা বাঁকা প্রবাহিত হতে হতে কি করছিল, এইখানে এই যে এই বরাবর ক্ষয় করছিল। ঠিক আছে, এই বরাবর ক্ষয় করছে, বারবার ধাক্কা মারছে, শেষ পর্যন্ত এই অংশটা কেটে গেল, কেটে গিয়ে এইটা একটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রইল। ঠিক আছে, ঘোড়ার খুরের মতো দেখতে লাগছে বলে এটা কি বলছে, এটাকে বলছে অশুক্রাকৃতি হ্রদ। নদীর এই ক্রমাগত এখানে ধাক্কা লাগার জন্য ক্ষয় পেতে পেতে এটা কি হয়ে যায়, এইটা এই বরাবর ক্ষয় পেতে পেতে ছোট হয়ে যায়। ঠিক আছে, তখন নদী এরকম করে ভাগ হয়ে যায়, এই যে এরকম করে নদী এরকম করে ভাগ হয়ে যায়। ঠিক আছে, এগুলোকে বলা হয় কি অশুক্রাকৃতি হ্রদ। আমাদের যে মতিঝিল পার্ক আছে মুর্শিদাবাদে, সেটা একটা অশুক্রাকৃতি হ্রদের উদাহরণ। মতিঝিল পার্ক মুর্শিদাবাদে গেলে দেখতে পাবে,
সেটা আছে অশুপ্রাকৃতি হ্রদ। ঠিক আছে, কোথায় গিয়ে ধাক্কা লাগছে? কোথায় গিয়ে ধাক্কা লাগছে? এই যে একটু আগেই বললাম যে কোন পারে ধাক্কা লাগছে, যে অবতল পারে ধাক্কা লাগছে। অবতল পারে ধাক্কা লাগছে, নদী ক্ষয় করছে বেশি, ক্ষয় করতে করতে সেটা আরো ছোট হচ্ছে। এই যে এরকম ছোট হচ্ছে, এইদিকে ধাক্কা লাগছিল তো নদীর, বর্ষায় আরো গতিবেগ বৃদ্ধি পায়, সেই কারণে এইগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, স্রোতের আঘাতে এক সময় সেটা এতটাই স্রোতের আঘাত লাগে যে বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক আছে, তাহলে বোঝা গেল। আর উদাহরণটা মনে রাখবে। উদাহরণটা কি বললাম, যে মুর্শিদাবাদে মতিঝিল পার্কে, মুর্শিদাবাদ মতিঝিল পার্ক অশুপ্রাকৃতি হ্রদের উদাহরণ। অশুপ্রাকৃতি হ্রদ উদাহরণ। ঠিক আছে, স্রোতের আঘাতে একসময় ভেঙে যায়। সংজ্ঞায় কি হবে, যে নদী উত্তল পারে সঞ্চয় করে, অবতল পারে স্রোতের আঘাতে ধাক্কা লাগে, এরপরে খাড়া পাড়টা আরো খাড়া হতে হতে একটা সময় কি হয়, এই খাড়া পাড়ের অংশ বরাবর সংকীর্ণ হতে থাকে, এই যে এই বরাবর ছোট হতে থাকে, এই যে এই অংশ বরাবর ছোট হতে থাকে, এই অংশ বরাবর ছোট হতে থাকে, এটাও ছোট হতে থাকে, ছোট হতে হতে একটা সময় কি হয়, এরকম এরকম ছেড়ে যায়। ঠিক আছে, এইরকম ভাবে ছেড়ে যায়, এই যে এইরকম ভাবে ছেড়ে যায়, এটাকেই বলা হয় কি, অশুপ্রাকৃতি হ্রদ। বোঝা গেছে? বেশ, এই অশুপ্রাকৃতি হ্রদকে আর একটা নাম আছে, একে মঠ হ্রদও বলা হয়, মঠ হ্রদ। আর একটা নাম মনে রাখবে, মঠ হ্রদও বলা হয়, মঠ হ্রদও বলা হয়। ঠিক আছে, আর আঁকাবাঁকা গতিপথ, আমরা গঙ্গা নদীর নিম্ন গতিতে অনেক আঁকাবাঁকা গতিপথ দেখতে পাই। নদীর খাড়া পাড় ঢালু পাড় বোঝা গেছে, আর এইখানে নদীর আঁকাবাঁকা গতিপথ কোথায় দেখতে পাই, গঙ্গার নিম্ন গতিতে দেখতে পাই, তারপর নদী আর জলঙ্গি নদীতে দেখতে পাই। এক্সাম্পল হিসাবে বিশেষ করে মনে রাখে, প্রচন্ড জলঙ্গি নদী কোথায় মিশেছে, মায়াপুরে, নবদ্বীপের মায়াপুরে গঙ্গার সঙ্গে মিশেছে। ঠিক আছে, নদীয়ার জলঙ্গি নদীতে দেখা যায়, মায়াপুরে এসে মিশেছে। এই পদ্মারই একটা শাখা নদী, অর্থাৎ গঙ্গা মুর্শিদাবাদের কাছে ভাগ হয়েছে। ঠিক আছে, ধুলিয়ানের কাছে, মুর্শিদাবাদের কাছে ভাগ হয়েছে গঙ্গা নদী। সেখান থেকে ভাগ হওয়ার পরে ভাগ হয়েছে কি নামে, একটা গেছে ভাগীরথী আর একটা গেছে পদ্মা। আর পদ্মা বাংলাদেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আর একটা শাখা বেরিয়েছে, সেই শাখাটাই আবার প্রবাহিত হয়ে জলঙ্গি রূপে এই আমাদের ভাগীরথীতে মিশেছে, কোথায় গিয়ে, মুর্শিদাবাদে গিয়ে মিশেছে। ঠিক আছে, এটা একটা নদীর আঁকাবাঁকা গতিপথের উদাহরণ। মুর্শিদাবাদ নদীয়ার জলঙ্গিতে, নদীয়া জেলার জলঙ্গি নদী মিশেছে ভাগীরথীর সঙ্গে মায়াপুরের কাছে। বেশ, এরপরে আছে আমাদের কি, ভূমিরূপ আর একটা প্লাবন ভূমি। প্লাবন ভূমি মনে রাখবে, যে অনেকে এটাকে ক্ষয় কার্যের ফলেও সৃষ্ট ভূমিরূপ বলে, প্লাবন ভূমি। ঠিক আছে, যেটাকে বলা হয় ফ্ল্যাট প্লেন। এই প্লাবন ভূমি অনেকে ক্ষয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপও বলা হয়, আর সঞ্চয় কার্যের ফলে প্লাবন ভূমি কি হয়, ধীরে ধীরে উঁচু হয়। আমি ছবি দেখাচ্ছি, দেখো। তবে মনে রাখবে যে এখানে আমি হয়তো ভুল বললাম কিনা বুঝতে পারলাম না, যে নদীয়ার জলঙ্গি নদী নদীয়াতে এসে মিশেছে মায়াপুরের কাছে। ঠিক আছে, জলঙ্গি নদী পদ্মারই একটা শাখা নদী। বেশ, এরপরে যে প্লাবন ভূমি, এটা একটা সঞ্চয় কার্যের ফলেই ভূমিরূপ বলা হয়। এই সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপও বলা হয়, আবার ক্ষয় কার্যের ফলেও ভূমিরূপ বলা হয়। এখানে কে বলেছে ক্ষয় কার্যের ফলে ভূমিরূপ, আমি লিখে দিচ্ছি আগে, তারপরে ছবি দেখাচ্ছি। এখানে মনে রাখবি, ক্রিকমে 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 প্লাবন ভূমি ক্ষয় কার্যের ফলে তৈরি হয় বলেছেন ক্রিকমে। তিনি এই প্লাবনভূমিকে কি বলেছে, প্যানফ্লেন। ক্রিকমে এই প্লাবনভূমিকে কি বলেছে মনে রাখবে, প্যানফ্লেন। প্যানফ্লেন বলেছেন, ভীষণ গুরুত্বপূর্ণ শব্দ, মনে রাখবে, প্যানফ্লেন বলেছেন। বোঝা গেছে? এবার ছবিটা দেখাই। দেখো, এখানে একটা নদী খাত আঁকা আছে,
এটা হলো নদী খাত, এখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে এই জায়গা দিয়ে। ঠিক আছে, নদীর দু সাইডে উঁচু হয়েছে, এই যে এই জায়গাটা যে উঁচু হয়েছে, এই জায়গাটাকে বলা হয় নদীর স্বাভাবিক বাঁধ। এই অংশটা হলো নদীর স্বাভাবিক বাঁধ। ঠিক আছে, এবার ক্রিকমে বলছে কি, যে এই নদী খাতটা এইদিকে এইদিকে ক্ষয় করতে করতেই নাকি প্লাবনভূমি তৈরি হয়েছে এই জায়গাটা। ক্রিকমে বলছে নদী খাতটা এইদিকে পশ্চাৎ অপসারণ হয়েছে, মানে ক্ষয় করতে করতে এই প্লাবনভূমিটা তৈরি হয়েছে। আর বন্যা, প্রতি বছর বন্যার জল এসে এই প্লাবনভূমিটা ধীরে ধীরে পলিবালি জমা করে উঁচু করছে। ঠিক আছে, এইটাই প্লাবনভূমি সৃষ্টির কথা বলছে। এতখানি হলো, এই যে এইখান থেকে এতখানি হলো নদীর প্রশস্ত নদী উপত্যকা। বর্ষাকালে এইখান দিয়ে জল প্রবাহিত হয়। এই যে প্লাবনভূমি যে জায়গাগুলোতে লেখা আছে, এই জায়গাগুলোতে নদীর জল প্রবাহিত হয়, কিন্তু গ্রীষ্মকালে নদী ছোট উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। এবার ক্রিকমে বলছে যে এই অংশটা, এই যে এই অংশটা যেটা দেখতে পাচ্ছ প্লাবনভূমি লেখা আছে, এটা নাকি কি হয়েছে, ক্ষয়কার্যের ফলে প্রসারণ হয়েছে, অর্থাৎ পশ্চাৎ অপসারণ হয়েছে। আর প্যানফ্লেন কে বলেছে, ক্রিকমেই এই প্লাবনভূমিকে প্যানফ্লেন বলেছেন, মনে রাখবে। ঠিক আছে, তাহলে প্লাবনভূমি বোঝা গেল, যে বলা যাবে যে মধ্য এবং নিম্ন গতিতে বর্ষার অতিরিক্ত জল যখন নদী বহন করতে পারে না, তখন নদীর দুই কূল ছাপিয়ে বন্যা হয়। নদীর দুই কূল ছাপিয়ে বন্যা হয়, নদীতে যে ঘোলা জলের সঙ্গে পলিবালি মিশে থাকে এই প্লাবনভূমিতে জমতে থাকে, দিয়ে তৈরি হয় কি, একটা সমভূমি, যেটা ভীষণ উর্বর। ঠিক আছে, এই প্লাবনভূমি ভীষণ উর্বর, এখানে ধান চাষ খুব ভালো হয়। গঙ্গা সমভূমিতে এই প্লাবনভূমি সব থেকে বেশি আছে বলে গঙ্গা সমভূমি আমাদের ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। আর প্লাবন সমভূমি খুব উর্বর হয়, এটা কি হবে, খুব উর্বর। ক্রিকমে শুধু বলেছে ক্ষয়কার্যের ফলে তৈরি হয়, আর বাকি কিছু যারা ভূমিরূপ বিদ্যার মানুষ আছে তারা সঞ্চয় কার্যের ফলে তৈরি হয় এরকমও বলেছে। ঠিক আছে, বোঝা গেছে? বেশ, এই যে স্বাভাবিক প্লাবনভূমি তৈরি হলো, প্লাবনভূমি তৈরি হয় কিভাবে বললাম, ক্ষয়কার্যের ফলে ক্রিকমের মতে। আরো কিছু জন বলেছে যে প্লাবনভূমি সঞ্চয় কার্যের ফলেও তৈরি হয়। ঠিক আছে, আর ক্রিকমে কি বলেছে, ক্রিকমে বলেছে ক্ষয়কার্যের ফলে তৈরি হয়, আর বলেছে যে বন্যার জন্য বন্যার জন্য প্লাবনভূমি সঞ্চয়ের ফলে উঁচু হয়, এরকম তিনি বলেছেন। ঠিক আছে, তবে প্লাবনভূমি হয়ে গেল। এইখানে কি হবে মনে রাখবে, এই প্লাবনভূমিতে এখানে কি হবে, প্রতি বছর বন্যা হবে। এই প্লাবনভূমিতে প্রতি বছরই বন্যা হবে, তাই এখানে বসত বাড়ি নির্মাণ করতে সরকার কি করে, সবসময় নিষেধাজ্ঞা জারি করে রাখে। প্রতি বছরই বন্যা হবে, প্রতি বছরই বন্যা হবে। বেশ, আর এইখানে দেখতে পাচ্ছ যে এইখানে প্লাবনভূমির দুই সাইড, অর্থাৎ নদী যখন গ্রীষ্মকালে যেখান দিয়ে প্রবাহিত হয়, এখানে উঁচু একটা ভূমিভাগ তৈরি হয়েছে। এই উঁচু ভূমিভাগটা কি করে তৈরি হলো, নদী বাহিত পলিবালি এখানে জমতে জমতে উঁচু হয়ে গেছে জায়গাটা। জায়গাটা এরকম উঁচু হয়ে গেছে, এটাকে বলা হয় কি, নদীর স্বাভাবিক বাঁধ বা ন্যাচারাল লিভে। ঠিক আছে, এরপরে আমাদের ভূমিরূপ কি, 6 নম্বর ভূমিরূপ, 6 নম্বর ভূমিরূপ আমাদের স্বাভাবিক বাঁধ। স্বাভাবিক বাঁধ কি করে তৈরি হবে, স্বাভাবিক বাঁধ তৈরি হবে যে মধ্য নিম্ন গতিতে যেখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে তার দুই সাইডে বন্যার হাত থেকে প্লাবনভূমিকে কিছুটা হলেও কি করে, রক্ষা করে। তাহলে স্বাভাবিক বাঁধ কি হবে, নদীর মধ্য নিম্ন গতিতে নদীর উপত্যকার দুই পাশে তৈরি হবে উঁচু হয়ে। ঠিক আছে, এটা কি করে বন্যার হাত থেকে বাঁচাবে, বন্যার হাত থেকে বাঁচাবে, কিছুটা বন্যার হাত থেকে প্লাবনভূমিকে বাঁচাবে কিছুটা। ঠিক আছে, তাই স্বাভাবিক বাঁধ
প্রায় 2 থেকে 3 মিটার উঁচু হয়, 2 থেকে 3 মিটার উঁচু হয়। ঠিক আছে, 2 থেকে 3 মিটার উঁচু হয়, তাহলে স্বাভাবিক বাঁধ বোঝা গেছে। আর এখানে বলে রাখি যে প্লাবন ভূমি যেটা আছে আমাদের গাঙ্গেয় সমভূমিতে নবীন পলিমাটিকে বলা হয় নবীন পলিমাটি, খাদার আর প্রাচীন পলিমাটি ভাঙ্গার। এটা হলো গঙ্গা সমভূমিতে। ঠিক আছে, আর যদি বলা হয় সিন্ধু সমভূমিতে নবীন পলিমাটি, পাঞ্জাবে দেখা যায় নবীন পলিমাটি, বেট আর প্রাচীন পলিমাটি ধায়া বলা হয়। ঠিক আছে, বেশ। আর এইখানে যে অশুক্রাকৃতি হ্রদ আর নদীর আঁকাবাঁকা গতিপথ সম্পর্কে আমি আরো দুটো কথা বলে নিই, তোমরা নোট করে নেবে। তোমাদের আগে পড়েছিলাম সাইনোসিটি ইন্ডেক্স, সে অনুসারে একটা কথা বলছি, মনে রাখবে। দেখো, সাইনোসিটি ইন্ডেক্স দিয়ে আমরা কি করি, নদীর আঁকাবাঁকা গতিপথ কিনা সেটা নির্ণয় করি। ঠিক আছে, আমি তোমাদের আগের ক্লাসে করিয়েছি, তোমরা যারা ক্লাস দেখোনি তারা দেখে নিতে পারো। আমি যা সাইনোসিটি ইন্ডেক্সটা একবার তোমাদের মনে করানোর জন্য বলবো। সাইনোসিটি ইন্ডেক্স বলতে কি বোঝায়, যদি সাইনোসিটি ইন্ডেক্স 1 হয়, সাইনোসিটি ইন্ডেক্স যদি 1 হয় তবে নদী থাকবে স্ট্রেট। ঠিক আছে, নদী থাকবে স্ট্রেট। আর যদি 1-এর বেশি হয় তখন নদী কি হবে, একটু আঁকাবাঁকা বাঁক নেবে। অর্থাৎ এই যে বি এ এটা হলো স্ট্রেট আর সিটা হলো একদম আঁকাবাঁকা। এইখানে যখন সাইনোসিটি ইন্ডেক্স যখন 1-এর বেশি হবে অর্থাৎ 1.5 হবে তখন সেটাকে বলবো আমরা কি, মিয়েন্ডার। ঠিক আছে, আর এখানে নদীর আঁকাবাঁকা গতিপথে তোমরা জানো যে যে জায়গায় নদীর গভীরতা বেশি, অর্থাৎ এই যে নদী তো এখানে গিয়ে ধাক্কা মারছে, তাই না, নদী কোথায় গিয়ে ধাক্কা মারছে, এই যে এই জায়গাটায় ধাক্কা মারছে, এই যে এই জায়গাটায় গিয়ে এই জায়গায় তৈরি হয় পুল। পুল মানে বোঝায় যে সূক্ষ্ম পদার্থ জমা হবে, সূক্ষ্ম পদার্থ জমা হবে। ঠিক আছে, এটা কি গভীরতা, নদীর গভীরতম অংশে তাকে বলা হয় পুল। ঠিক আছে, সূক্ষ্ম পদার্থ জমা হবে। আর যেখানে অগভীর অংশ, ঠিক আছে, এইখানে কি তৈরি হবে, এইখানে তৈরি হবে রিপিল। এটা অগভীর অংশ। রিপিল মানে কি, স্থূল পদার্থ বা মোটা জিনিসগুলো এইখানেই জমা হবে। ঠিক আছে, স্থূল পদার্থ বা মোটা জিনিসগুলো এখানে জমা হবে। ঠিক আছে, স্থূল পদার্থ বা মোটা জিনিসগুলো কোথায় তৈরি হবে, রিপিলের কাছে। এই যে এই রিপিলের কাছে অগভীর অংশে স্থূল পদার্থ জমা হবে, আর পুল সূক্ষ্ম পদার্থ গভীরতম অংশে জমা হবে। অর্থাৎ পুল কোথায় জমা হবে, খাড়া পারে পুল হবে আর ঢালু পারে রিপিল হবে মোটামুটি। ঠিক আছে, আর সাইনোসিটি ইন্ডেক্সটা মনে রাখবে, 1-এর বেশি হলে তাকে বলা হয় মিয়েন্ডার, আর 1 হলে স্ট্রেট চ্যানেল বলা হয়। এর আগেও আমি করেছি, নোট প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। এরপরে আমাদের ভূমিরূপ আছে, স্বাভাবিক বাঁধের পরে ভূমিরূপ আছে খাঁড়ি। স্বাভাবিক বাঁধের পরে আছে খাঁড়ি। খাঁড়ি কোথায় তৈরি হয়, খাঁড়ি তৈরি হয় যে নদীতে বদ্বীপ তৈরি হয় না, সেই নদীতেই খাঁড়ি তৈরি হয়। ঠিক আছে, যে নদীতে বদ্বীপ তৈরি হয় না সেই নদীতেই খাঁড়ি তৈরি হয়। ঠিক আছে, খাঁড়ি যাকে ইংরেজিতে বলা হয় এস্টুয়ারি। ঠিক আছে, এখানে মনে রাখবে যে খাঁড়ি কাকে বলে, সংজ্ঞাটা মনে রাখবে যে খুব চওড়া ফানেল আকৃতির নদী মোহনাকে খাঁড়ি বলা হয়। খুব চওড়া ফানেল আকৃতি নদী মোহনাকে খাঁড়ি বলা হয়। ঠিক আছে, এই যে খাঁড়ি তৈরি হচ্ছে খুব চওড়া ফানেল আকৃতি নদী মোহনা। আর মনে রাখবে যে যে নদীতে
যে নদীতে বদ্বীপ তৈরি হয় না সেখানেই তৈরি হয়, সেখানেই খাড়ি তৈরি হয়। ঠিক আছে, আমাদের যেমন নর্মদা, পশ্চিম বাহিনী নদী, ভারতের নর্মদা, আর এটা কি দিয়ে তৈরি হয়েছে, কি দিয়ে গেছে, গ্রস্ত উপত্যকা দিয়ে গেছে, গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত, গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত নর্মদা নদীতে, নর্মদা নদী এবং তাপ্তি নদীতে বদ্বীপ তৈরি না হয়ে খাড়ি তৈরি হয়েছে। সারা পৃথিবীর আর কোন কোন নদীতে দেখা যায়? লন্ডনের টেমস ও লা প্লাটা নদীতে খাড়ি তৈরি হয়েছে। আর সারা পৃথিবীর বৃহত্তম খাড়ি কোন নদীতে আছে? ওব নদীতে আছে। ঠিক আছে, ওব নদী রাশিয়াতে আছে, ওব নদী, ওব ওব নদীর খাড়ি বিশ্বে দীর্ঘতম খাড়ি, 885 কিমি। কিভাবে তৈরি হয় সেটা দেখাচ্ছি। দেখো, আমাদের ভারতের যদি নর্মদা তাপ্তি নদীতে কেন তৈরি হয়নি সেটা যদি বলি, সেটা ভারতের পশ্চিম দিকের যে মালভূমি আছে, পশ্চিমঘাট পর্বত আছে, সেই পশ্চিমঘাট পর্বত এইভাবে অবস্থান করছে। এই পশ্চিমঘাট পর্বতের পরেই যে ভূমিভাগটা সেটা প্রচন্ড খাড়া ঢালু। কেমন আছে? এটা সমুদ্র, এই সমুদ্রর পরে এই জায়গাটা এরকম করে ঢালু হয়ে নেমে গেছে। পশ্চিমঘাট পর্বত এইরকম, ঠিক আছে, এই জায়গাটা এরকম খাড়া ঢালু। আর ঠিক এইখানে আছে কি সমুদ্র, এখানে আছে এরকম সমুদ্র, মোটামুটি এরকম সমুদ্র আছে। সেই কারণে নদী, এই যে নর্মদা নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত একবারে নিচে নেমে পড়ে। ঠিক আছে, এরকম একটা খাড়া ঢালু তৈরি হয়েছে। নর্মদা নদী যখন পড়ছে গ্রস্ত উপত্যকাদের মধ্য দিয়ে প্রবাহিত, এখন একবারে অনেকটা উঁচু থেকে নিচের দিকে পড়ছে। তাই সমস্ত যা পলি বহন করে এনেছিল সমুদ্রের অনেকটা দূরে নিক্ষিপ্ত হয়ে যায়। ঠিক আছে, অনেকটা দূরে নিক্ষিপ্ত হয়ে যায়, নদী পড়ছে অনেকটা দূরে নিক্ষিপ্ত হয়ে যায়। আর এই জায়গাটা অনেকটা গভীরতা বলে পলিবালি ভরাট করতে পারে না। তাই কোনো নদী যদি অনেকটা উঁচু থেকে নিচের দিকে পড়ে, প্লাস সমুদ্রের জলস্রোত এবং জোয়ারের জলস্রোত যদি বেশি হয়, তখন কি হয়, বদ্বীপ তৈরি না হয়ে খাড়ি তৈরি হয়। তাহলে এটার অনুকূল পরিবেশ কি কি হবে? খাড়ি তৈরির অনুকূল পরিবেশ, অনুকূল পরিবেশ হবে 1 নম্বর গভীর সমুদ্র বা মহীসোপান গভীর হলে হবে। ঠিক আছে, পলিবালি জমতে পারবে না। নদী যদি খরস্রোতা হয় তবে পলি সঞ্চয় হবে না, অনেক দূর নিক্ষেপ হবে। ঠিক আছে, আর নদী প্রবাহের দুপাশে বিশেষ করে মোহনার কাছে কঠিন শিলা থাকলে
কঠিন শিলা থাকলে নদী ক্ষয় করতে পারে না কোনোভাবে। নদী শাখা নদীতে ভাগ হতে পারে না, জলের স্রোত কমে না, যার জন্য ভাগ হতে পারে না বলে জলের স্রোত কমে না, তাই নদী ফানেল আকৃতি নিয়ে মোহনায় প্রবেশ করে। ঠিক আছে, এইভাবে আমাদের কি তৈরি হয়, নদীর খাড়ি তৈরি হয়। ঠিক আছে, আমি ছবি দেখাচ্ছি, ছবি দেখলে বুঝতে পারবে। দেখো এখানে দেখো নদী একটা ফানেল শেপ নিয়ে সমুদ্রে পড়ছে। এই যে এই জায়গায় একটা ফানেল শেপ নিয়ে সমুদ্রে পতিত হচ্ছে, এটাকেই বলা হয় কি, খাড়ি। আর এইখানে কি হচ্ছে, এই যে এই জায়গাটায়, এই যে নদীর দুই সাইডে কঠিন শিলা আছে, তাই এটা ক্ষয় করতে পারেনি। এই দিকেও কঠিন শিলা আছে, তাই নদী ক্ষয় করতে পারেনি, তাই শাখা প্রশাখাতেও ভাগ হতে পারেনি। ঠিক আছে, আর নদী কি অনেকটা খাড়া ঢালু, অনেকটা উঁচু থেকে নিচের দিকে পতিত হয়েছে, হওয়ায় এই বিষয়টা আরো হয়েছে। ঠিক আছে, আর এখানে কি, এইখানে নদী দেখো খুব সুন্দর করে এইদিকে এসছিল, এইদিকে একটা ভাগ গিয়েছে, এইদিকে একটা ভাগ গিয়েছে, এইদিকে ভাগ গিয়েছে, এখানে ভাগ যাওয়ার পরে এই যে মাঝখানের এই জায়গাগুলো এক একটা বদ্বীপ তৈরি করেছে। এই যে এই জায়গাগুলো এক একটা বদ্বীপ তৈরি করেছে। অর্থাৎ নদীর বদ্বীপ কখন তৈরি হবে, যখন নদীর জলের স্রোতের বেগ কম থাকবে, নদী খুব সুন্দর কম ঢালু নিয়ে সমুদ্রে পতিত হবে, তখনই কি হবে, নদীতে বদ্বীপ তৈরি হবে। ঠিক আছে, এটা হলো এস্চুয়ারি। কি করে তৈরি হয় বোঝা গেল। আমাদের এই যে ওব নদী, এটা হলো ওব নদীর মোহনা। এই যে এত দূর ওব নদীর মোহনা, এই ওব নদী আছে রাশিয়াতে, বিশ্বের বৃহত্তম খাড়ি। ঠিক আছে, এই যে ওব নদীর মোহনা এতখানি বিস্তৃত, এইখানে প্রায় এতখানি মানে কি 200 কিলোমিটার। ঠিক আছে, অনেকটা বিস্তৃত। ঠিক আছে, অনেকটা বিস্তৃত, অর্থাৎ তুমি ম্যাপে এতখানি মাপছো মানে 200 কিলোমিটার। ওব নদীর মোহনা কত কিলোমিটার বললাম, প্রায় 885 কিলোমিটার দৈর্ঘ্য, পৃথিবীর দীর্ঘতম খাড়ি। এরপরে আমাদের নর্মদা তাপ্তি নদী এরকম করে সমুদ্রে মিশেছে। নর্মদা তাপ্তি নদী কোথায় আছে আমি দেখাচ্ছি, ভারতে এরকম করে সমুদ্রে পতিত হয়েছে, তাই এটা কি একটা খাড়ি। ঠিক আছে, এটা একটা খাড়ি যেটা নর্মদা তাপ্তি নদীতে তৈরি হচ্ছে। ভারতের কোথায় আছে নর্মদা তাপ্তি নদী, ভারতের এই যে এইটা হলো ভারতের পশ্চিম অংশ, এইখানে আছে আমাদের বিন্ধ্য পর্বত, আর এখানে আছে আমাদের সাতপুরা পর্বত। এই বিন্ধ্য আর সাতপুরার মাঝে যে গ্রস্তু উপত্যকা আছে, সেই গ্রস্তু উপত্যকার মধ্য দিয়ে নর্মদা নদী এখান দিয়ে সমুদ্রে পড়েছে। আর তার ঠিক পরেই আরেকটা নদী গেছে, তাপ্তি নদী। এটা দক্ষিণ ভারতের নর্মদা নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, যেখানে এই রকম একটা খাড়ি তৈরি করেছে। ঠিক আছে, এটা হলো এন দিয়ে নর্মদা আর টি দিয়ে তাপি নদী, গ্রস্তু উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত নদী। তবে বোঝা গেল খাড়ি কি করে তৈরি হবে। ঠিক আছে, সুন্দরবনেও আছে দুর্গাদুয়ানি খাড়ি, বিখ্যাত খাড়ি আছে। ঠিক আছে, সুন্দরবনেও আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনেও একটা দুর্গদুয়ানি খাড়ি আছে। ঠিক আছে, উদাহরণ হিসাবে আমরা বলতে পারি কোন নদীতে খাড়ি তৈরি হয়েছে, নর্মদা তাপি। ঠিক আছে, নর্মদা তাপি, আর সুন্দরবনের দুর্গা
দোয়ানি খাড়ি। আর ডেল্টা কখন তৈরি হবে, অর্থাৎ বদ্বীপ কখন তৈরি হবে? বদ্বীপ বদ্বীপ কি করে তৈরি হবে? বদ্বীপে যেটা খাড়িতে বললাম তার ঠিক উল্টো হবে। ঠিক আছে, আমাদের লাস্ট ভূমিরূপ হলো বদ্বীপ। বদ্বীপকে ইংরেজিতে বলা হয় ডেল্টা। যখন সমুদ্রে নদী পতিত হবে মৃদু ঢালু নিয়ে, ঠিক আছে, এইখানে মনে রাখবে যে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এখান দিয়ে প্রবাহিত হয়েছে, সমুদ্রে মৃদু ঢালু নিয়ে প্রবাহিত হয়েছে, অর্থাৎ এই যে এটা যদি নদীর ঢাল হয় সমুদ্রে ধীরে ধীরে মিশবে, সমুদ্রে ধীরে ধীরে মিশবে, এটা হলো সমুদ্র। নদী যখন প্রবাহিত হচ্ছে এই বরাবর সুন্দর করে ধীরে ধীরে প্রবাহিত হয়ে সমুদ্রে পড়লো, অতটা খাড়া ঢালু যদি না থাকে তবেই, অর্থাৎ অগভীর মহীসোপান থাকতে হবে, অগভীর সমুদ্র, ঠিক আছে, বা মহীসোপান, অগভীর মহীসোপান। 2 নম্বর, নদীতে পলি থাকতে হবে, নদী পলি সমৃদ্ধ হতে হবে। নদী মোহনায় মৃদু ঢালু নিয়ে যদি মেশে, অত ঢালু থাকলে হবে না, ঠিক আছে। আর নদীর দীর্ঘ প্রবাহ হতে হবে, নদীর দীর্ঘ প্রবাহ হতে হবে। সমুদ্রের জলের যে স্থিরতা, জোয়ার ভাটার প্রকোপ কম থাকতে হবে, জোয়ার ভাটার প্রকোপ কম থাকবে, তবেই তারপরে অধিক লবণতা থাকতে হবে সমুদ্রের জলে, অধিক লবণতা থাকতে হবে সমুদ্রের জলে, তবেই বদ্বীপ তৈরি হবে। বদ্বীপ দেখতে কেমন লাগে? এই যে বদ্বীপ, নদী এখানে এসে মিশেছে, এই যে বদ্বীপটা, এই যে বদ্বীপটা নদী এখানে মিশেছে, আর বদ্বীপটা কেমন করে তৈরি হয়েছে? দুই সাইডে, এই দুই সাইডে এরকম করে তৈরি হয়েছে, এটাকে বলা হয় ধনুক আকৃতির বদ্বীপ, ঠিক আছে, সরি ধনুক আকৃতি নয়, তীক্ষ্ণাগ্র বদ্বীপ। এটা হলো তীক্ষ্ণাগ্র বদ্বীপ, যেটাকে কাসপেট ডেল্টাও বলা হয়, ঠিক আছে, যেটাকে কি বলা হয়? কাসপেট ডেল্টা, যেটাকে বলা হয় কাসপেট ডেল্টা। আর এটা কোন নদীতে আছে কাসপেট ডেল্টা? মনে রাখবে, ইতালির টাইবার, ভারতের সুবর্ণরেখা, এবং দেখো এখানে যে নীল নদী দিয়েছে, এটা নীল নদী হবে না, ঠিক আছে। নীল নদীর বদ্বীপ হলো ধনুক আকৃতির বদ্বীপ, কাসপেট ডেল্টা মানে তীক্ষ্ণাগ্র বদ্বীপ, ঠিক আছে, তীক্ষ্ণাগ্র বদ্বীপ। আর আর্কিউ ডেল্টা মানে ধনুক আকৃতির বদ্বীপ। আর বার্ডসফুল ডেল্টা হলো পাখির পায়ের মতো বদ্বীপ। বদ্বীপ আমরা পরের ক্লাসে পড়বো, বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ আরো ভালো করে, ঠিক আছে, তাই এটা আমি আর বাড়াচ্ছি না। ধনুক আকৃতি বদ্বীপ, আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, শুধু এইটুকু মনে রাখবো, যেটা ধনুক আকৃতির বদ্বীপ, ঠিক আছে। গঙ্গা ব্রহ্মপুত্র এক্সাম্পল মনে রাখবে কি? এক্সাম্পল মনে রাখবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ বিশ্বের বৃহত্তম ধনুক আকৃতির বদ্বীপ, বিশ্বের ধনুক আকৃতি বদ্বীপ প্লাস সারা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এটা কেমন দেখতে হয়? এটা, এই বদ্বীপটা দেখতে হয় এরকম ডেল্টা, ঠিক আছে, এই যে টোটাল শেপটা একটা বয়ের মতো লাগছে, ঠিক আছে, এই যে টোটাল শেপটা একটা ডেল্টার মতো লাগছে, তাই এটাকে বলা হচ্ছে কি? তাই এটাকে বলা হচ্ছে কি? ডেল্টা বা বদ্বীপ, ঠিক আছে।
তীক্ষ্ণাগ্র বদ্বীপ কোন কোন নদীতে আছে আমি বলছি। ইতালির তাইবার, স্পেনের রিও এব্রো, ভারতের সুবর্ণরেখা। আর পাখির পায়ের মতো বদ্বীপ আছে কৃষ্ণা নদীর বদ্বীপ, মিসিসিপি মিসৌরি বদ্বীপ, সিন্ধু নদীর বদ্বীপ। আর ধনুক আকৃতির বদ্বীপ কোথায় আছে? গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ, নীল নদীর বদ্বীপ, পো, রোন, হুয়াংহো নদীর বদ্বীপ। ঠিক আছে, আমি এই বদ্বীপ নিয়ে আরেকটা ক্লাস করাবো, তবে আমাদের নদী সম্পর্কিত সমস্ত ক্লাস কভার হবে। ঠিক আছে, তবে বুঝতে পারলে যে নদীর মোহনায় এবং মধ্যগতিতে কি কি ধরনের ভূমিরূপ তৈরি হতে পারে। ঠিক আছে, বেশ, তবে আজকের জন্য এইটুকুই। পরের ক্লাসে আমরা আলোচনা করব কি নদীর বদ্বীপ গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ। তবে আজকের জন্য এইটুকুই, এই ক্লাসের জন্য এইটুকুই। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো করাবো এবং কোশ্চেনও প্র্যাকটিস করাবো। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।